অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রাণফুটো নিবেদিত তারার ঈদ সিজন 7। আজ আমরা কথা বলবো ঢালিউড কুইন এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা অপু বিশ্বাসের সাথে। পরের যে পরিচয়টা দিলাম এটা কতটা অন করেন আপনি? ঈদ মোবারক। ঈদ মোবারক। পরের পরিচয়টা আসলে অবশ্যই এটা আমি 100% অন করি। আচ্ছা, কারণ আমি আসলে আমার যেদিন থেকে মনে হয়েছে আমাকে মনে হয়েছে যে আসলে আমার সুযোগ হলে আমি নারীদের জন্য কাজ করব, ঠিক সেদিন থেকে নিজেকে আমি 100% একজন নারী উদ্যোক্তা মনে করি। বাহ। সেটা আমার কাজের মধ্য দিয়ে, আমার কর্মযোগ্যের মধ্য দিয়ে এবং নিজেকে ইনভেস্ট করে সবকিছুর মধ্য দিয়ে আমি আসলে এই নারী উদ্যোক্তা নামটাকে অন করি। তো ঈদ অবশ্যই ঈদে নিজস্ব স্টাফ এবং তাদেরকে বেতন, বোনাস, সালামি সব কিছু, তো এই এনভায়রনমেন্টটা কেমন লাগছে এবং আপনি আসলে ওনার হিসাবে, বস হিসাবে কেমন? না 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 বা না কি? আমি বলেন। ফার্স্টেই বলি, আমি যেমন একাধারে একজন ওই রকম সুপারস্টার নায়িকা বা একজন নায়িকার ওই ফিল্ডটাও আমি কখনো ভাবি না, বা আমার একটা বিজনেস প্রতিষ্ঠান আছে সেটাও আমি ভাবি না। এই কারণে আমি ভাবি না কারণ যে জিনিসগুলো সৃষ্টি হয়েছে এই সৃষ্টিগুলো উপরওয়ালা সকলের দোয়াই। হ্যাঁ, তো এই সৃষ্টিগুলো যে কোনো সময় থাকতে পারে, নাও থাকতে পারে। সো এটা নিয়ে আমার গর্ববোধ করার কিছু নেই। তবে হ্যাঁ, মাঝে মাঝে নিজের যোগ্য জায়গাটাকে ক্রিয়েট করার জন্য বা মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য হয়তো বা নিজের যোগ্যতার জায়গাটা কিছুটা সময় জানান দিতে হয়। বাট আমি ওন করি না ওই রকমভাবে যে না আমি অমুক তমুক বা কিছু একটা, বা যারা এ পর্যন্ত আমার সাথে মিশেছে বা আমাকে কাছে থেকে দেখেছে তারা সকলেই জানেন বা বলেন এক বাক্যে যে অপু বিশ্বাস নামটার সাথে যেরকম হওয়া দরকার উনি কিন্তু তেমনটা নন, বা একজন প্রতিষ্ঠানের মানুষ হিসেবে যেমনটা হওয়া দরকার তেমনটা উনি নন। আচ্ছা, তো এটা আমার একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে যে আমি কখনোই চাই না যে আমাকে মানুষ ওই রকমভাবে ওন করুক যে অপু বিশ্বাস একটু এইভাবে চলবে, নাকামি করবে বা ভাব দেখায় চলো, উনি আসলে রাগ দেখান, বকা দেন, সেই দম্ভের জায়গাটা না নেই, আমার কখনো দেখায় একদমই না। পছন্দ না। তবে আচ্ছা, আমি নারীদের, স্পেসিফিক নারীদের সাথে আসলে কাজ করতে খুবই পছন্দ করি। ওকে। আজকেও লাল শাড়িতে দেখা যাচ্ছে, লাল শাড়ির নামে খুব না আমি তো লাল শাড়ি, আপনি তো লাল পাঞ্জাবি। সেটাই, মনে মিল হলে যেটা হয়। তো কিছুদিন আগে আপনি বোধহয় একটা স্টার্ট দিয়েছিলেন, আপনি অন ফ্লাইটে আপনার ছবি দেখছিলেন, রাইট? তো কেমন এই অনুভূতিটা কেমন, মানে কোনটা? নিজের ছবি? এইটা একদম সঠিক বলেছেন। আমার যেটা সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে আমি যখন ফ্লাইটে ট্রাভেল করছি, হ্যাঁ, খুব স্বাভাবিক আমি জানি এমিরেটসে আমার সিনেমা চলে। হ্যাঁ, সো আমি সিনেমাটা যখন দিয়েছি, যখন ফার্স্ট এই অপুজয় চলচ্চিত্র লেখাটা উঠলো, তারপর প্রযোজক হিসেবে অপু বিশ্বাসের নামটাই আসলো, এবং যখন আমার গান সিনেমা চলছে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এমিরেটসে যেহেতু আমি বিজনেস ক্লাসে ট্রাভেল করি, ম্যাক্সিমাম একটু ফরেনার থাকে, অ্যান্ড হচ্ছে গিয়ে ওখানকার যে যারা সার্ভিসে আছেন তারাও ওই রকম বাংলা ভাষাভাষীর মানুষ নয়। তবে ওনারা দেখছেন যে এই মানুষটার ফেস এবং ওইটা, একই। এবং ওরা ওঠার সময় কিছুটা জেনেছেন যে বাংলাদেশে উনি একজন আর্টিস্ট, অভিনেত্রী, তখন যে একটা এক্সট্রা কেয়ার বা এসে জিজ্ঞেস করা বা একটা আপা সেলফি তুলি বা কিছু, এটা আসলে না একজন অভিনেত্রীর জায়গা থেকে বা একজন সেলিব্রিটির জায়গা থেকে আসলে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। সত্যি আপনি খুব সহজে মানুষের সাথে মিশে যান এবং সম্পর্কগুলো দারুণভাবে টিকিয়ে রাখার চেষ্টা করেন। আপনার সবচেয়ে সহ অবস্থানে থাকে তারকাদের, যে সাংবাদিকরা। ইদানিংকালে, ঈদের আগে সাংবাদিকদের সাথে তারকাদের এক ধরনের তর্ক বিতর্ক দেখা যাচ্ছে, প্রেস মিট হোক, কোনো একটা আড্ডা হোক। আপনার কাছে কি মনে হয়? আপনি তো অনেক দিন ধরে ঈদের সিনেমা ডিল করছেন, সাংবাদিকদের ডিল করছেন, কি মনে হচ্ছে সম্পর্কগুলো কি একটু আমার কাছে খুঁতখাত এক লাগছে? বাক্যে যদি ভাইয়া বলতে চাই, সেটি হচ্ছে যে আমার দৃষ্টিতে আমি একজন নারী, তারা পুরুষ। হ্যাঁ, আমি একজন কারু মা, কারু বোন, কারু পরিবারের একজন। অপর প্রান্তে তারা আমার দৃষ্টিতে তারা আমার ভাই, পরিবারের একজন। শুধুমাত্র প্রফেশনাল জায়গা থেকে আমি একজন চিত্রনায়িকা, তারা হয়তো বা জার্নালিস্ট বা সাংবাদিকতা করছেন। আমার সাথে আসলে তাদের সম্পর্কটা ঠিক এইরকম একটা পারিবারিক সম্পর্ক। এবং আমি টু বি অনেস্ট, আপনিও একজন জার্নালিস্ট এবং আপনি সুনামধন্য তুখোর একজন সাংবাদিক। আমি আপনার মানে কাছ থেকে আমি জানান দিতে চাই যে আপনারা নিশ্চয়ই তাদের আপনি অন্যান্য সাংবাদিকরা আপনি বড় ভাইয়ের মতো, আমি আপনার মাধ্যমে তাদেরকে জানাতে চাই যে আই এম সো লাকি যে প্রত্যেকটা জার্নালিস্ট, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন আমাকে অত্যন্ত সম্মান করে, রেসপেক্ট করে,
কোনো একটা প্রোগ্রামে গিয়ে যদি আমি বলি এই তোমরা এটা বলো না, এটা করো না, এটা কেন করলে, দিদি বলেছে, বা যদি কোথাও আসার থাকে, কোনো শিডিউল থাকে, দিদি বলেছে, মানে আমি জানি না, আমি কিন্তু তাদের জন্য সত্যি মানে স্ক্রিনে বলতেছি আমি কখনো কিছু করতে পারিনি। মানে টেম্পার্ড হয়ে যাওয়ার রাগারাগি হয় এই ধরনের কখনো কোনো ঘটনা ঘটেনি? না, আমার সাথে তো ওরা করেই না। বা অনেক সময় ধরেন আমি যদি একটু বলে দিদি লেট করে আসছে, বা আচ্ছা দিদি বলেছে, তোমরা সাপোজ হয় না যে একটা প্রোগ্রামে অনেক জার্নালিস্ট থাকে, তখন হয়তো বা ক্যামেরা রাখতে পারছেন বা বুমের কিছু হলো, তাদের মধ্যে কোনো একটা কনফ্লিক্ট তৈরি হলো, আমি যদি বলি এটা তোমাদের কন্টিনিউ করা যাবে না, তারা করছে না, বাট আমি সত্যি বলি আমি কিন্তু তাদের জন্য সত্যি কিছু করতে পারিনি, বা আমার সে করার সুযোগটা হয়নি। চমৎকার বিনয় দেখালেন। কিন্তু এবার ঈদে ঠিক একইভাবে তুফানের প্রেসমিটে শাকিব খানকে ধরা হলো এবং রিভেঞ্জের প্রেসমিটে বুবলিকে ধরা হলো, এই বিষয়টা কি মনে করছেন? এখনকার অনেকগুলো গণমাধ্যম এসছে বলে এরকম মনে হচ্ছে, নাকি না সহ অবস্থান? না দেখেন, আমি আর একটা কথা পাশাপাশি বলি যে তারা সত্য কথা যে বলবে না তা কিন্তু না, আমি সত্যের পক্ষে। সত্যটা শুনতে মানে মিষ্টান্ন হয় না, কিন্তু সত্যটা কিন্তু মানে প্রতিবাদ করাটা, এই ফার্স্ট টাইম কেউ একজন সুন্দরভাবে বলেছে, আমি সেই জার্নালিস্টকে অসম্ভব সাধুবাদ আর ধন্যবাদ জানাই। এই কারণে জানাই, সাংবাদিকদের না এক বাক্যেই বলে যে ওরা মানুষের নামে বাজে লেখে কেন, ওরা ভালো না লিখলে আমাদেরকে চিনতো কে? আমাদেরকে তো কেউ চিনতে পারতো না। তো ডেফিনেটলি একটা সাংবাদিক একাধারে যেমন ভালো আমাদের বলার মানে জায়গাটা রাখে, আমাদের ভুল ত্রুটি ধরে ধরে জায়গাটা রাখে, তো সঠিক, আমি তো এটাকে কখনোই বিতর্কভাবে নিব না। তবে হ্যাঁ, আমি স্পেসিফিক একটি মানুষের নাম আমি বলতেই পারি, যেটা হচ্ছে সাকিবের ক্ষেত্রে যে প্রশ্নটা এসেছিল যে আপনি লেটে আসেন, আসলে এই প্রশ্নটা আসলে আমার মনে হয় যে সে যেহেতু ছোট ভাইয়ের মতো জার্নালিস্ট আমাদের, ও হয়তোবা এটা কোনো অনেক পারিপার্শ্বিক দিক থেকে বলেছে, কিন্তু একজন সেলিব্রিটি আমার যতটুকু নলেজে এসেছে, ওই প্রোগ্রামে, তুফানের প্রোগ্রামে নায়ককে অন্য আরেকটি পোর্টাল আটকে রেখে অনেকটা সময় তার নিউজ নিয়েছে, কাভারেজ দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, অনেকটা সময় আটকে রেখে তার কাভারেজটা নিয়েছে। সেইটা যখন কমপ্লিট হয়েছে, দেন সে প্রেস মিটে অ্যাড হয়েছে। তো সুতরাং ওই আর্টিস্টের তো ওইখানে কোনো ইয়েই নেই। এবং অপর প্রান্তে যে জার্নালিস্ট জিজ্ঞেস করেছে, সেও কিন্তু জানে না আরেকটি পোর্টাল আটকে রেখে তার টোটাল মানে হাতে ছিল না বিষয়টা। হ্যাঁ, তো সুতরাং যে জিজ্ঞেস করেছে আমি মনে করব সেও ইনোসেন্ট, সেও ঠিক না জেনে বলেছে, এবং যাকে জিজ্ঞেস করা হয়েছে সে তো টাইমলি এসেছে, সো তারও কিছু করার নেই। তবে কনফ্লিক্টটা কোথা থেকে তৈরি হয়েছে এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে একটু যাচাই বাছাই দরকার ছিল। তো অপু বিশ্বাস নিশ্চয়ই তুফান দেখতে যাবে নাকি? অবশ্যই, বাংলাদেশ ডে বাই ডে যে জায়গায় যে মানুষটা নিয়ে যাচ্ছে সেটা তো আমাদের কাছে এক ধরনের লার্নিং, সো অবশ্যই যাওয়া দরকার। চমৎকার, অভিনন্দন জানাচ্ছি গোল্ডেন প্লে বাটন। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব অল্প সময় আমার জানার মতে, আমাদের 1 বছর, রাইট, এবং অনলি 1 ইয়ার, অবশ্য 20 তারকাদের ভেতরে খুবই অল্প সময়, এবং এই অনুভূতিটা কেমন, এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিছু পরামর্শ আমরা অন স্ক্রিন নেই, কি ধরনের কন্টেন্ট নিয়ে আসলে আপনি কাজ করেন, বা বেসিক্যালি কি চিন্তা থাকে যে আজকে এই সপ্তাহে এই ভিডিওটা দেব, নাকি আমার অ্যাকচুয়ালি প্ল্যানিং করে তো সবকিছু আমি করার চেষ্টা করি, এটাও তার ব্যতিক্রম নয়। তবে এটা যেটা হয়েছে, আমার দর্শক আমাকে সর্বকিছুতেই পছন্দ করেন। যেমন আমি রোজার ঈদে যেমন আমার ইউটিউবে আমি 30টা শরবত বানিয়েছিলাম, এটা একান্তই আমার ব্যক্তিগত, কারণ আমি না একটা মেয়ের জায়গা থেকেও নিজেকে প্রেজেন্ট করি। সবসময় যে আমি খুব ডিপ্লোম্যাটিকভাবে করবো তা না। লাইক আমি যেমন শরবতগুলো বানিয়েছিলাম খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে, যেগুলো ঘরে আছে, একটা মানুষ চাইলেই বানাতে পারে, কিন্তু সেটা প্রসেসটা কীরকম হওয়া দরকার, লাইক এরকম। তারপর আমি হয়তো বা শুটিং করছি বা শটে যাচ্ছি, বা আমার কাজের জায়গার কিছু খুনসুটি, এই ব্যাপারগুলো দিয়ে দিতাম, সাবস্ক্রাইবের জায়গা থেকে অনেক হাই হতো। আর আলটিমেটলি এটা থেকেই আমি বুঝতে পারলাম যে দর্শক আমাকে কতটা ভালোবাসে, এবং দর্শকদের রিপ্লাই রিঅ্যাকশনগুলো কেমন পড়েন বা দেন? ভালো, মানে হ্যাঁ, অফ কোর্স আমার সবথেকে ভালো লাগে কোনটা জানেন? আমি না মাঝে মাঝে নিজের চোখকেও মনে হয় যে আমার হয়তোবা ডাক্তার দেখানো দরকার, হয়তোবা আমার পাওয়ার কমে গেছে, কারণ আমি দেখি যে কমেন্টস সেকশনে আপনার 100টা যদি কমেন্টস থাকে, 95% কমেন্টস থেকে পুরো পজিটিভ, আর 5% হয়তো বা কিছু মানুষ নিজেকে একই সার্ভার থেকে ক্রিয়েট করে একই সার্ভারে আপনার বিভিন্ন পেজ ক্রিয়েট করে আপনার কমেন্টস করে, এগুলো দেখা যায়। যারা করেন তারা হয়তো জানেন না, আর আমি যেহেতু এত বড় পেজ চালাই বা আমি কিছু করি, আমি ডেফিনেটলি এই সাইবার ব্যাপারগুলো আমি খুব ভালোভাবে জানি। সাইবার না, কি বলে এটাকে ভাইয়া, ডিজিটাল প্ল্যাটফর্মটা আমি ভালোভাবে জানি। চমৎকার, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিশ্বাস, এবং আপনার থেকে আরো কিছু কন্টেন্ট বিষয়ে পরামর্শ নিব, যেহেতু এখন বেশ অনেক দূরে এগিয়েছেন। প্রিয় দর্শক, ঈদ আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দেখছেন প্রাণফুটে নিবেদিত তারার ঈদ। আমরা কথা বলছি চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে।
প্রিয় দর্শক, বিরতি নিয়ে ফিরলাম প্রাণফুটে নিবেদিত তারার ঈদ সিজন 7। আমরা কথা বলছি, কথা শুনছি চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে। অপু বিশ্বাস, আমি আবারও এই কন্টেন্টের বিষয়ে আসবো এই কারণে যে বিভিন্নভাবে আসলে গণমাধ্যম এবং এই প্রচার মাধ্যমগুলো বদলেছে এবং সারা ওয়ার্ল্ডেই বিভিন্ন তারকাদের সোশ্যাল মিডিয়া থাকে। এগুলো দর্শকদের অনেক পজিটিভ নেগেটিভ, যেটা বললেন আপনার বেশিরভাগ পজিটিভ কমেন্ট, এগুলো কিভাবে নির্ধারণ করেন? কেউ যদি খুব বেশি অ্যাটাক করে কথা বলে তাহলে কি আপনি শুধরে যান? কেউ কেউ ক্ষমা চাইছে ইদানিং, কেউ কেউ বয়কটের প্রসঙ্গ আসছে, নানানভাবে তারকাদের সাথে একদম সরাসরি যোগাযোগ হচ্ছে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের। আপনার কাছে কি মনে হয় এই কাজগুলো করতে গেলে? দেখেন, প্রত্যেকটি জায়গায় ভালো মন্দ জায়গাটা থাকে। সো আপনি যেটা বলতে চাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর নাকি কমেন্ট কন্টেন্ট? সেকশন? আপনার কমেন্ট সেকশন, আপনি যেহেতু কন্টেন্টগুলো আচ্ছা, দিচ্ছেন। কমেন্ট সেকশনে যেটা হয় আমি এগুলো কি আসলে ওইভাবে করি না। আচ্ছা। কমেন্ট সেকশনটা হচ্ছে কি সকল মানুষের জন্য, হ্যাঁ, এটা ভোটের মতো। আচ্ছা। আপনি চাইলে ভোট দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, বাট আপনি বাংলাদেশের নাগরিক, এটাই সত্য। উনি যে ফেসবুক চালায় এটা সত্য কথা, সো এটাকে আমি নর্মাল দেখি। মানে এটা পজিটিভ হোক নেগেটিভ হোক, এটা আপনার ক্ষেত্রে লাইফস্টাইলে প্রভাব ফেলে না? না না না, একদম রাইট। লাল শাড়ি পরে নতুন ছবির স্বাভাবিকভাবে একজন চিত্রনায়িকা সেই দাবিটা থাকবে। সেই জায়গায় কি ভাবছে আপনার প্রোডাকশন থেকে শুরু করে? আমার প্রোডাকশন থেকে আমি যেহেতু একটা বিজনেস দিয়েছি, উইথ মাই বেবি প্ল্যানিং একটা আছে, সো সবকিছু মিলে তো একটা পেছনে সবচেয়ে বড় যে মাধ্যম সেটা হচ্ছে ফাইন্যান্সের ব্যাপারটা। সো ওই জন্য কিছুদিন ওয়েট করছি, বাট ইনশাআল্লাহ আমি যেটা বলি সেটা রাখার বা করার চেষ্টা করি। দর্শক আজকের ঈদে যে অপু বিশ্বাসকে দেখছে, লুক শেপ সবকিছু মিলে নতুন ভাবে আসলে নিজেকে উপস্থাপন করছে। অবশ্যই এটা আমি বেশ কিছুদিন পর দেখা হলো বলে হয়তো বলছি, বাট দর্শকরা সেটা কানেক্ট করতে পারবে। এটা কি নতুন কোনো ছবি বা মুভি, নাকি শাকিব খানের সাথে নতুনভাবে কোনো একটা ছবির প্ল্যান চলছে? কোনটা কি এটা কিছু বলেন। দর্শকদের উপর ছেড়ে দিলাম, দর্শক যেটা মনে করে। এখন কমেন্ট সেকশনে ওনাদের জন্য ফিল ফ্রি, যে যেমনি করে লিখতে পারে, আমাকে বাজে মন্তব্য করতে পারে, ভালো মন্তব্য করতে পারে, আমার কোনো ম্যাটার নয়। যাক, আপনি প্রায় সময় এখন বেশ আপনার ইভেন্টস বলেন বা বিভিন্ন শোরুম উদ্বোধন বলেন কিংবা দেশের বাইরে ইভেন্টসগুলো বলেন, সেই ক্ষেত্রে আপনার কোন কোন ছবিগুলো বা কোন কোন পারফরমেন্সগুলো বেশি রিকল হয় যে আপনার ওই ছবিটা দুর্দান্ত লেগেছে? বিভিন্ন ধরনের মানুষের সাথে আমার একটা গান খুবই মানুষের মনে মানে একদম ছোঁয়া দিয়ে যায়, সেটা হচ্ছে এক বন্দি ভালোবাসা দাও। এই গানটা খুব দিয়ে যায়। আর লাস্ট সম্রাট, দ্য কিং হিয়ার এবং লাভ ম্যারেজ, এই তিনটা সিনেমার কথা মানুষের মনে একদম মনে কোঠে হয়তো আছে। মানে আমিও অনেক সিন সামটাইম হয়তো বা ভুলে গেছি বা কিছু, এটা ওনারা মনে রেখেছেন। আর দেশের বাইরে যেটা হয় যে আমিও তাদের কথা চিন্তা করে তাদের ওই ভালো লাগার গানের মধ্যে থেকে অলওয়েজ বেছে ওই গানগুলোকে দিয়ে আমি আসলে পারফরমেন্স করার আমিও ট্রাই করি। আচ্ছা, ওইভাবেই সাজান আর কি আপনার পারফরমেন্স। ঈদটা কেমন কাটে এবং বাচ্চা সহ বা বাচ্চার বাবার সাথে সময় কাটানো বা আপনার ফ্যামিলির সাথে কিভাবে আপনার ঈদের সময়? ঈদ মানে তো আনন্দ, ঈদের তো আসলে আনন্দর আর কোনো ইয়ে নেই, সুন্দর কাটে। আর বাচ্চা থাকলে তো আসলে আমার কাছে মনে হয় যে কোনো জায়গায় আসলে হ্যাভেন তৈরি হয়ে যায়, সো অবশ্যই ভালো কাটে। যদি বলি যে এমন অফার আসেনি তা না, নিশ্চয় ওটিটি বলেন, টেলিফিল্ম বলেন, সেগুলোতে করেছি তো আমি, ওটিটি করেছি একটা। সেগুলোতে রেগুলার কি আপনি হবার সম্ভাবনা আছে? হ্যাঁ, আমার আসলে 2-3টে কাজের কথা এসেছে, কিন্তু ওই কাজগুলো আসলে অ্যাজ এ অপু বিশ্বাস স্ক্রিন প্লে করার জন্য নয়, বিধায় আসলে কন্টিনিউ করা হয়নি। আর 1-2টো আছে, হোপফুলি এবছর একটা ভালো কাজ হবে। 1-2টো তার জন্য ওয়েট করতে হবে। আমি যেটা বলে আসছি, ঈদের আগে থেকেও বলে আসছি, আজকেও বলছি, এন্ড আমি কাজের আগ পর্যন্তই বলে যাব। সো এটা কাজ আপনি করতে চান, ভালো গল্প পেলে ভালো হবে। সেক্ষেত্রে পেয়ার আপনার সাথে কাজ করার এই মুহূর্তে এই সময় কারা কারা ভালো কাজ করছে যে ওদের সাথে আপনার? সবাই ভালো কাজ করছে, স্পেসিফিক কোনো নাম আমার জানা নেই, তবে যখন কাজ হবে বা কাজটা কমপ্লিটলি আপনাদের সামনে প্রেজেন্ট হবে তখন সকলেই জানতে পারবেন, দেখতে পারবেন। ওটিটিতে আপনি কাজ করার অভিজ্ঞতা এবং আপনার ফিল্মে তো আপনি ডাইনামিক ভাবে, আমার কাছে ডিফারেন্ট বলে কিছুই মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি টেলি মুভি করেছি, সো ওই জায়গা থেকে আমার কাছে সিমিলার মনে হয়েছে, ডিফারেন্ট কিছু মনে হয়নি। আমার কাছে আরও চেঞ্জেসটা যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে সিনেমায় যে একটা বড় ক্যানভাসে কাজ করা হয়, প্রোডাকশনের লোক থাকে 70 জন থাকে, তবে ওটিটিতে কাজ করতে গিয়ে মনে হয়েছে যে 10 জনের একটা ইউনিট ছিল। এইটাই আমার কাছে বড় কাজ করে সেই অভ্যাসটা তৈরি হচ্ছে, মানে অভ্যাসটা বড় ক্যামেরা, এই রোল, এই ক্যামেরা, খেতে বসতেছে, বড় ড্যাগে খাবার আসতেছে, এই রকম একটা ব্যাপার, মানে একটা বিগ ক্যানভাসের একটা
ফিল তো সবসময় ছিল, ওইটার খালি চেঞ্জেসটা মনে হয়েছে, আদারওয়াইজ এভরিথিং এক। মানে নিতে একটু সময় লাগে আর কি। না মানানো না, মানে আমার কাছে না, মানে ওই বড় বড় ব্যাপারটা ভালো লাগে যে 70 জন প্রোডাকশন বয় থাকবে, একজন ক্যামেরাম্যান থাকবে, তার সাথে অ্যাসিস্ট্যান্ট থাকবে 4 জন, আমাদের ড্রেসের 2 জন লোক থাকবে, মেকআপের 2 জন থাকবে, লাইক এই যে একটা ক্যানভাস, সেখানে একজন একজন করে দেখেছি। সো যেখানে 70 বা 80 জন লোক ছিল, সেখান থেকে আমি 10 জনকে আমি দেখেছি, এই চেঞ্জ। একদমই। এই গল্পগুলো হয়তো আগেও হয়েছে, তারপর আবার আজকে ঈদের দিনে শুনতে চাই। আপনার ঈদে প্রচুর ছবি রিলিজ হয়েছে, সাকিব অপু বিশ্বাস। প্রথম ঈদে যখন আপনার রিলিজ পেল এই জুটির, আপনার মানে এক্সপিরিয়েন্সগুলো কেমন ছিল? একটু লাজুক ছিলাম, মানে ঈদের মধ্যে আমার সিনেমা ভয় ছিল এবং ভিতরে খুব গর্বে শেষ হয়ে যাচ্ছিল, মানে প্রাউড কাহাকে বলে হয়তো প্রকাশ করতে পারিনি, এরকম একটা ফিল ছিল। তবে মানে ঈদ মানে যে আগে সবসময় ভাবতাম যে বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করা, খাবার খাওয়া, তারপরে একটু নিজেদের সময় দেওয়া, কিন্তু এটার পাশাপাশি যুক্ত হয়ে গেল যে আমি একজন সেলিব্রিটি, ঈদে আমার সিনেমা রিলিজ হচ্ছে, সেখানে প্রমোশন করা, অ্যান্ড হলে গিয়ে সিনেমা দেখা, এবং সাংবাদিক ভাই বোনদের সাথে যে আমার হলে দেখার অভিজ্ঞতা এবং সিনেমা নিয়ে কথাবার্তা বলা, এই বিষয়টা আসলে যুক্ত হয়েছে নতুনভাবে। আপনার প্রোডাকশন লাল শাড়ি প্রযোজনা করলো, এমনিতে অন্যান্য টিভিসি বলি বা ইভেন্টস বলি, সেগুলো কি কাজ করছে কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ কাজ হচ্ছে। আমার তো এই কাজগুলোই বেশি। এটা কেউ না মানুষ নেগেটিভলি দেখে কেন, মানে আমি জানি না, এটা ওনারা ভালো অ্যানসার দিতে পারবে যে অপু বিশ্বাস তো সিনেমা বাদ দিয়ে এখন টিভিতে যাচ্ছেন, ওপেনিং করছেন, ব্র্যান্ডিং করছেন, ফটোশুট করছেন। আমার প্রশ্ন, আমি আমাদের এই যে আমার পেছনে, যেমন আমাদের পেছনে যেমন ফারিয়া, হ্যাঁ ওটা একদম সলিড একটা হিরোইন, মানে যে পারফেক্ট আমার দেখার চোখে, এবং খুব সুইট একটা মেয়ে। তারপরে মিমস একটা খুব ভালো সিনেমা, একটা সুপার ডুপার হিট দিয়েছে, যে সবচেয়ে সুপার একটা সিনেমা দিল পরাণ। হ্যাঁ, তারপরে আপনি কি কোন সিনেমায় সাইন দেখেছেন, শুটিং দেখেছেন? সেটাই। ওটার পরে যতদূর আমার জানা আরো 4টা ঈদ গেছে, রোজার ঈদ, কোরবানি ঈদ, দুটো। হ্যাঁ, 4টা দেখেছেন? আচ্ছা, why questions for me always, মানে আপনাকে বারবার আঙুলটা আপনার দিকে ঘুরে, বাট I'm done hundreds movie, রাইট? হ্যাঁ, সফলতার সাথে উইথ মাই মম। তারপর আমার ক্যারিয়ারের মধ্যে যুক্ত হয়েছে যে আমার বিজনেস, আমার ক্যারিয়ারে যুক্ত হয়েছে আমার সন্তান। সব থেকে বড় যেটা সাপোর্টিভ ছিল, সেটা আমার ক্যারিয়ার থেকে মাইনাস হয়ে গেছে আমার মা। একটা মানুষকে একা চলতে হয়, তারপরেও এই ধরনের প্রশ্নগুলো আসে। তো আমি আসলে জানি যে কিছু জায়গা থাকে যেটা প্রশ্নের জন্যই করা, এবং এটা করতে হবে, সো এটা নিয়ে আমি বদার করি না। চমৎকার, সেটা মানিয়ে চলার অভ্যেস এবং সাহসটা অবিশ্বাস আছে। অবিশ্বাস আরও একটা বিরতি দিতে যেতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরবো। প্রিয় দর্শক, দেখছেন প্রাণফুটে নিবেদিত তারার ঈদ সিজন 7। আমরা কথা বলছি ঢালিউড কুইন অপু বিশ্বাসের সাথে। খুব শীঘ্রই ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতি নিয়ে আবার ফিরলাম প্রাণফুটে নিবেদিত তারার ঈদ। আমরা কথা বলছি চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে। এই যে ঢালিউড কুইন বলি, এবং এটা আসলে অঙ্কে মিলিয়েই আসলে সবাই বলে, এবং এটা খুবই অপরিহার্য, কিন্তু তারপরও কেউ কেউ নিজের উপাধি নিজেই লাগিয়ে দেয়। তো এইগুলো আপনার কাছে কি মনে হয় যে নেক্সট অপু বিশ্বাস বা নেক্সট এই পর্যায়ের কার ভিতরে সম্ভাবনা দেখেন? একটা ম্যাচুর জায়গায় তো আপনি এসছেন, এবং আপনার পরের জেনারেশন অনেকে কাজ করছে। খুব কঠিন একটা প্রশ্ন ভাইয়া। আমার দৃষ্টিতে সকলেই ভালো করছে আনডাউটলি, এবং সকলে অনেক বেশি ট্যালেন্ট। হ্যাঁ, ঢালিউড কুইনটার আসলে মর্যাদা এবং মানেটা, যারা এটাকে বেমানান হিসেবে কথাটা বলে তারা জানেন না বিধায়। আচ্ছা, তো এটাই হচ্ছে কথা, আর এটা আমি জানাতেও চাই না। তবে আমার পর্যায়ে বা আমার কিছু না, আমি অলওয়েজ প্রে করি যে আমার থেকে আরো গুড পজিশনে তারা সকলেই থাকুক, যারা ভালোভাবে কাজ করছেন। হ্যাঁ, 100%। তবে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের ডেডিকেশন ব্যাপারটা আর একটু বাড়ানো দরকার, যারা এখন কাজ করছে বা কাজ করতে চাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার মনে হচ্ছে চলচ্চিত্রের সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার ডেডিকেশন লেভেলটা থাকতে হবে, কারণ এই জায়গাটা না এত ইজি না, অনেক পরিশ্রমের জায়গা, এবং এখানে আপনাকে অলওয়েজ নামানোর চেষ্টা করবে, সেখান থেকে আপনি উঠে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। অনেক বাধা, এক্স্যাক্টলি। আমাকে নিয়ে তো আর কম কথা হয় না, এটা আপনারা জানেন। যেমন অতি সম্প্রতি যদি বলি যে অনেক প্রতিষ্ঠিত প্রযোজক বললেন বাংলাদেশের নায়িকাদের নিয়ে সেল করা যায় না,
এবং সাকিবের 2-3টে ছবি গেল কলকাতার নায়িকা, এগুলোকে আপনি একজন প্রতিষ্ঠিত নায়িকা হিসেবে অপু বিশ্বাস কিভাবে দেখেন, কিভাবে ব্যাখ্যা করেন? এটা প্রথমেই আমি বলবো যে আমাদের বাংলাদেশি মানুষ ডিরেক্ট বলবো আমাদের কিছু আধিক্যতা আছে। আচ্ছা, কেমন আধিক্যতা হচ্ছে? আপনি দেখবেন যে ওপার বাংলা, আমি বলিউড বা হলিউড বলছি না, ওপার বাংলা থেকে যদি যে কোনো আর্টিস্ট আসলে আমাদের আধিক্যতা বেড়ে যায়। ইলিশ মাছ খাবে নাকি মন্ডা মিঠাই খাবে, মানে ওয়াও বেড়ে যায়, ওয়াও ব্যাপারটা বেড়ে যায়, সেটা যে ক্লাসেরই আর্টিস্ট হোক। আচ্ছা, যে হ্যাঁ, অফকোর্স আমি সবাইকে ডিউ রেসপেক্ট বলছি, আর্টিস্ট তো আর্টিস্টই, কিন্তু যোগ্যতার জায়গা থেকে যেহেতু ধরা হয় বিধায় আমি কথাটা বলছি। তো ওই আধিক্যতাটা বেড়ে যায়। বাট আমাদের এখান থেকে অনেক সুপারস্টাররা যায়, তাদের কোনো আধিক্যতা দেখেন না, কারণ আমরা বাংলাদেশিরা অতিথি পরায়ণ হতে গিয়ে নিজেদের জায়গার অবস্থানটাকে মাইনাস করে ফেলি। সো ওই জায়গা থেকে আপনি দেখবেন যে এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, আমরা আগে নিজেদেরকে সম্মান দিতে শিখি, তাহলে আমাদের অনেক অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে, যদি স্পেসিফিক আমি শাকিব খানকেই বলি, শাকিব খান যাদেরকে নিয়ে কাজ করতে রিয়েলি অ্যাপ্রিসিয়েট, এই কারণে কারণ শাকিব খানকে একটা সময়ও বলা হতো যে অমুক হিরোইন এছাড়া ও ছাড়া, মানে বাইন্ডিংসে ফেলে দিয়েছিল। সো ওনার যেহেতু এই ধরনের ক্লেম থাকতো, আপনি অন্যকে দিয়ে কাজ করাতে দিতেন না, অন্য কোনো নায়িকা আপনি সহ্য করতে পারতেন না? না, এটা একদমই ভুল কথা। আমি কেন দিব না? আমি আমার দেওয়া না দেওয়ার কিছু নেই তো। শাকিব অপু 72টা সিনেমা করেছে কি এমনি, যদি আমার ওই জায়গাটাই থাকতো তাহলে যে রেসপেক্ট, আবারও বলি, রাজ্জাক আঙ্কেলের দুজন ছেলে, তারা প্রভাবশালী নায়কের ঘরে জন্ম নেওয়া আর্টিস্ট, তাহলে তারা তো ইচ্ছা মতো কাজ করতে পারতেন তার বাবার প্রভাব দেখিয়ে। অমিতাভ বচ্চন রাইট নাও স্টার, সুপারস্টার, মেগা স্টার, তাহলে অভিষেক বচ্চন সেই লেভেলের কাজ করতে পারতেন, জিতেন্দ্র সেই লেভেলের সুপারস্টার, আনডাউটলি তার ছেলে কাজ করতে পারতেন। প্রত্যেকটা মানুষ তার যোগ্যতা থেকেই কাজ করে, এবং যে প্রযোজক বা যে ডিরেক্টর যে আর্টিস্টকে চিন্তা করেন, সেটা গল্প, পারিপার্শ্বিক, বিজনেস সব কিছু মিলেই চিন্তা করেন। হ্যাঁ, তবে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের মানুষদেরকেও কলকাতার মানুষদের কাছ থেকে যেহেতু শেখাচ্ছে বা শিখছে, ওই রিসেপশনের ব্যাপারটাও না শেখা উচিত আমি মনে করি। মানে সমান সম্মানের, হ্যাঁ, সমান সম্মানের জায়গাটা বলতে চাচ্ছেন আপনি। তার মানে এটা সাপোর্ট করছেন আর বাংলাদেশের অনেক মেয়েরা আছে যারা প্রতিষ্ঠিত এবং ভালো ছবি করতে পারে। 100%। আচ্ছা, বন্ধুত্বের জায়গাটা এখন অনেক রকম প্রশ্নাতীত হয়ে যাচ্ছে, আজকে বন্ধু কালকে আবার শত্রু হয়ে যাচ্ছে। এই স্বার্থর জায়গাটা আপনার কাছে কেমন লাগে? আপনি তো দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রি দেখে আসছেন, সাকিবের সাথে 70-এর উপরে ছবি করেছেন। বলা হয় যে সাকিবের সাথে বন্ধুত্বটা খুব দ্রুত শত্রুতে মিলে যায়। তো আপনার কলিগ, আপনার ছেলের বাবা, তো সব কিছু মিলে এই পরিবেশটা কি একজন শিল্পীকে বাড়তে দেয় নাকি ইন্ডাস্ট্রিকে কলুষিত করে? ওই একটা জায়গায় আটকে আছে হিংসা। মানে শাকিব খান যাকে বন্ধু মনে করেছেন, ওই অপর প্রান্তের বন্ধু শাকিব খানকে তার জায়গায় মনে করছেন। এখন শাকিব খান যদি সামনে এগিয়ে যায়, এটা সে নিতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, যখন সে নিতে পারবে না, তো হিংসে তো অভিনয় করছে না, সে তো তারপরে হিংসাটা আসছে। তারপরে সবকিছু মিলেই যে উনি আমার সাথে চলতেন বা উনি আমার সাথে সবকিছু কথাবার্তা শেয়ার করতেন, এখন একটা পর্যায়ে যাচ্ছে, এখন হয়তো বা সেই শেয়ারিং গ্যারিং এর ব্যাপারটা অনেক অল্প হয়ে গেছেন বা স্বল্প হয়ে গেছেন, এটা উনি মানতে পারছেন না, বিধায় ওই রাগান্বিত হয়ে ভালো মন্দ কথা প্রেজেন্ট করছেন, যেটা স্ক্রিনে দেখা যায়। চমৎকার বললেন অপু বিশ্বাস। আমি একটু আপনাদের সমসাময়িক যাদের সাথে মিশছেন বা আপনাদের এখনকার বন্ধুত্ব কাদের সাথে, বা ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধু হয় না, এটা দীর্ঘদিন ধরে শুনে আসছি, কিন্তু আপনাদের তো কারো কারোর সাথে অ্যাসোসিয়েট হয়ে চলতে হয়। এরা কি সকলেই অপু বিশ্বাসের বন্ধু? ভাইয়া, আমি এক বাক্যে বলবো, আমার কর্ম আর আমার ব্যক্তি জীবন দুটো আলাদা। আচ্ছা। এবং এইটুকু আমি বলতে পারি, আমার অনেক সিনেমা হয়েছে, আমার বাসায় এসে কেউ এক কাপ চা খেয়েছে কিনা কোনো প্রযোজক, এটা আমার জানা নেই, এবং প্রযোজকও বলতে পারবেন না। আমার কথা ঘর আর বাহির আলাদা। আমারটা ঘরের কাছে, বাহিরের কাছে। তো বাইরে যখন আমি যাদের সাথে কাজ করবো, তখন সকলেই আমার আপনজন, আমার অবশ্যই কাছের পাশের পরিবারের একজন অংশ। যখন আমি আমার মেকআপ খুলে ফেলবো, আমি আমার বাসায় চলে আসবো, তখন আমার তারা আপন। সুতরাং আমি ওটাকে মিলকরণও করতে চাই না, এবং ওই মিলকরণের কারণে আমি ওইটার ডেফিনেশনে দিতে চাই না যে কি আমার শত্রু কি আমার বন্ধু। আচ্ছা, শত্রুর কথা বাদ দেন, আজকে ঈদে মানে বন্ধুত্ব আসলে কাদের সাথে এখন আপনার সবচেয়ে বেশি? আমার সাথে আমি যাদের সাথে কাজ করি তারা সেই মুহূর্তে কাজে আমার বন্ধু, যখন আমার কাজ নেই তখন আমি আমার বন্ধু। অর্থাৎ পেশাদার জায়গা থেকে আপনি 100%, আমি ভেরি মাচ প্রফেশনাল। আচ্ছা আচ্ছা,
খুবই সমকালীন প্রশ্ন। আমি এর আগেও কয়েকজনকে প্রশ্ন করেছি যে এখনকার ফেস গেট আপে, ন্যাচারাল গেট আপে কেউ আসতে চায় না। আজকে থ্যাঙ্কস টু ইউ, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ভেরি ন্যাচারাল অপু বিশ্বাসকে দেখছেন। তো এটাও তো একটা সাহসের ব্যাপার। এখন তো অনেক কি যেন বোটক্স টোটক্স অনেক কিছু শুনি, তো এগুলোকে আপনি কিভাবে দেখেন? নিশ্চয়ই না, আমার কাছে মনে হয় যে সৌন্দর্যটা ইম্পর্ট্যান্ট। আমি যে সৌন্দর্য করব না যেটা কিনা আপনার চোখে মনে হয় যে আমাকে অন্যরকম মনে হচ্ছে, চেঞ্জেস মনে হচ্ছে, বাট হ্যাঁ, মানুষ যেমন কি হয় 3 দিন মাথায় শ্যাম্পু না করলে মাথা ভারী হয়ে থাকে, শ্যাম্পু করা এন্ড কন্ডিশনার দেওয়াটা আপনার উচিত। আপনার যদি মনে হয় যে একই ড্রেস 7 দিন পরছেন, এটা গন্ধও হতে পারে, সেটা ক্লিন আপ করা আপনার দরকার। সো বিউটিফিকেশনের ক্ষেত্রে আমার সেম থিং, যে আমাকে ক্লিন অ্যান্ড প্রেজেন্টেশন থাকতে হবে, বাট এমন কিছু আমি নিজেকে প্রুফ করাবো না বা করাতে চাই না যেটাতে আমাকে ডিফারেন্ট বা নতুনত্ব কিছু মনে হয়। যদি ওটাই চাইতাম, আপনি আমার দেখেন আমার দাঁতটা কিন্তু বাঁকা, হাজারো ক্লিপ অনেক কিছু আছে, আমি কিছু করাইনি, কারণ ইটস মাই ন্যাচারাল। এটাই অপবিশ্বাস। ওটাকে আপনি না, অফকোর্স আমি এটা করাবো না, এবং এটা আমাকে অনেকেই বলেছে, আমি বলছি, আমি এটা করাবো না। আচ্ছা। তারপর আমার গালে একটা টোল পড়ে, ইটস ভেরি ন্যাচারাল। হ্যাঁ, রাইট, এটা তো পজিটিভ অবশ্যই, আর এই টোল তো অনেক পড়াইতে চায়। আচ্ছা আচ্ছা, যাই হোক, নিজের ছবি ছাড়া তবে মজার ব্যাপার হচ্ছে আজকে আপনি মেকআপ করেছেন, আমি কিছুই করিনি। আমি এটাই প্লিজ জানাতে চাই। দর্শক আপনারা ক্লোজ দেখে নেবেন যে আজকে তানভীর ভাই সেই লেভেলের মেকআপ করছে, পুরো সাদা সাদা। বাট অপু বিশ্বাস ন্যাচারাল, তারপরও ফেসে বোধহয় আমি কালো দেখাচ্ছি। এনিওয়ে, যে প্রশ্নটা আসছিলাম, অপু বিশ্বাস নিজের ছবি যেবার না থাকে তারপরও হলে নিশ্চয়ই যাওয়া হয়, এবং অন্যকে অ্যাপ্রিসিয়েট করা, নিজের ফেসবুকে পোস্ট দেয়া, এগুলো তো অনেকে কৃপণতা করে। আপনার অবস্থান কি? আমরা দেখি আপনি মাঝে মাঝে ছবি কি প্রমোশন করেন? না, আমি দিই। আমার যখন অবশ্যই, যেটা আমি বললাম না যে ফেসবুক কিন্তু একটা মানুষের ব্যক্তিত্ব ক্যারি করে, অবশ্যই একটা পার্সোনালিটি ক্যারি করে। আপনি কি পোস্ট দিচ্ছেন, কি করছেন, ওখানেই বোঝা যায় যে আপনি কি রকম মানুষ এবং আপনার পার্সোনালিটি কেমন। হ্যাঁ, সো এটা আমি করি, এটা আমার জায়গা থেকে যখন যেটা মনে হয় যে উচিত বা উচিত নয়, সেটাই আমি করি। আমাদের ইন্ডাস্ট্রিতে আপনার খুব কাছের কলিগ অনেকেই চলে গেছেন। আমি যদি একটু কয়েকজনের নাম ধরে বলতে চাই যে কাকে কিভাবে মিস করেন, নায়করাজ রাজ্জাককে দিয়ে শুরু করতে চাই। আমার ব্যক্তি জীবনে যখন টানপড়ন এসেছিল, এই একটা মানুষ আমাকে নিয়ে বাবার মতো কথা বলেছিলেন, পত্রপত্রিকা থেকে টিভি মিডিয়া সমস্ত জায়গায়। আর আঙ্কেল আসলেই এমন একটা মানুষ যে তার দ্বিতীয় ব্যক্তি কেউ হবে না। আমাকে অনেক আদর করতেন, স্নেহ করতেন, শেখাতেন, বকা দিতেন, বোঝাতেন। ফারুক ভাই, ভাইয়াকে আমি খুব অল্প সময় পেয়েছি, শুধু একটি সিনেমাতে, কোটি টাকার কাবিন। সো ওইখানে আমি যতটুকু ওনাকে পেয়েছি, এরপরে আমি রাজনৈতিক জীবনে ওনার সঙ্গে আমরা অনেক, ওনার ক্যাম্পেইনে আমরা গিয়েছি। সো যতটুকু দেখেছি, উনি হচ্ছে বড় ভাইমূলক, মানে প্রবলেম কি আছে আমাকে বলো, আমি ঠিকঠাক করে দেব। কবরী আপা তো অনেক সুইট পলিটিক্স করেছে, আমাদের অনেক বিপদ আপদে উনি পাশে থাকার চেষ্টা করেছেন এবং থেকেছেন। শেষ নামটি আমি বিরতিতে যাব। মান্না ভাই, একটা ভালো একটা মানুষের নাম বললেন, আমাকে অনেক কিছু শিখিয়েছে ভাইয়া। যেমনটা উনি আমাকে বলেছেন যে ইন্ডাস্ট্রিতে তুমি যতটা প্রফেশনাল থাকবা, সকলের কাছে ভালো থাকবা, আর তুমি যে সকলের মন জয় করতে চাও, তুমি সবচেয়ে খারাপ মানুষটি তৈরি হবা। আর আমার একটা কথা ভালো লাগে যে লাস্ট উনি যে সিনেমাটা করেছেন, যেটা গরিবের ছেলে বড়লোকের মেয়ে, এই সিনেমার দিনেই তো আসলে মানে একদম 4-5 দিন শুটিং বাকি ছিল, তখন উনি গত হলেন। তো আমার কাছে ভালো লাগে যে আমি লাস্ট ভাইয়ার বেশ কিছু উপদেশ আমি পেয়েছি, যেটা আমি স্ক্রিনে বলতে চাই না, যেটা আমি আমার মধ্যে মেনে চলেন। হ্যাঁ, আমি ওটা মেনে চলি। চমৎকার। আমরা শেষ বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন প্রাণফুটো নিবেদিত তারার ঈদ। আমরা কথা বলছি চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতি নিয়ে ফিরলাম। প্রাণফুটো নিবেদিত তারার ঈদ। আমরা কথা বলছি চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে। অপু বিশ্বাস, এই সেগমেন্টে মূলত কিছুক্ষণ আগে আমরা সম্পর্কের গল্প বললাম। আজকে কিছু ছবি দেখাবো এবং ছবিটা চিনতে হবে এবং তার সম্পর্কে আপনার স্মৃতি বা একটু বলতে হবে, একটু মূল্যায়ন যদি আমি শুনতে চাই। একটু স্ক্রিনে তাকাতে বলবো আপনাকে। সো আমরা প্রথম ছবিতে যাই। জাফর ইকবাল স্যার, একটু রাজ্জাক আঙ্কেল। আচ্ছা, কোনটা নেব? পরেরটা? রাজ্জাক আঙ্কেল। আচ্ছা, আমরা যাই ছবিটা। হ্যাঁ, একদমই। সো
তো নায়করাজের সাথে কয়টা ছবি করেছেন? আঙ্কেলের সাথে বেশ কয়েকটা মুভি করা হয়েছে আমার, হ্যাঁ, এবং আঙ্কেলের প্রোডাকশনেও কাজ করা হয়েছে আমার সম্রাট ভাইয়ের সাথে। রাইট, পরের ছবি। ঠোঁট দেখতে পাচ্ছি। দিথি আপা। আপনার মান্না ভাই সম্পর্কে বললেন, মান্না ভাইয়ের সাথে জুটি বেঁধে অনেকগুলো কাজ হয়েছে। আচ্ছা, চম্পা আপা। হ্যাঁ, একটু চম্পা আপা আমি প্রায় বলে ফেললাম। আচ্ছা, যাই হোক, যে কি যাই, আমিও আচ্ছা। ও সো সুইট, অসম্ভব একটা ভালো মানুষ। এবং কথাবার্তা হয় কি তার সাথে? হ্যাঁ, আপনার সাথে প্রচুর আমার কথা হয়। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওনাদের মধ্যে সবচেয়ে পজিটিভিটি কি জানেন, মানে আপনাকে শেখাবে যেখান থেকে আপনি জানার আছে। যদিও মানুষ জানার শেষ নেই এবং জ্ঞান দেওয়ার লোকেরও শেষ নেই, কিন্তু ওনাদেরটা একদমই ভিন্ন রকম। নেক্সট ছবিতে যাই। সুচন্দা আপা। আপনাকে কোনো হিন্টস দিতে হচ্ছে না। আচ্ছা, দেখি যাই, আমরা দেখি যে এটা এই ধরনের মহাতারকাদেরকে চিনতে সময় লাগাটাই তো দুঃখের বিষয়। সুচন্দা আপার সাথে আপনার সম্পর্ক এবং আপনার সাথে আমি মানে কি বলবো, ব্যাড লাক যে ওনার সাথে আমার কাজ হয়নি, তবে ওনার সান্নিধ্য পেয়েছি, দোয়া পেয়েছি। যাক, পরের ছবিতে যাই। সোহেল রানা স্যার। আচ্ছা, দেখি যাই ছবিতে। আমাদের মাসুদ রানা। কি বলতে চান এই মানুষটার সম্পর্কে? ভাইয়ের সাথে আমি অনেক কাজ করেছি, বিশেষ করে ওনার সবচেয়ে আমার ভালো লাগার একটা কাজ হয়েছে স্বামীর সংসার, যেখানে উনি আমার বাবা ছিলেন। আমি তো ভয়ে ডায়লগ ভুলে যেতাম, যেখানে উনি বকা দিতেন না, কেউ আমাকে শেখাতে আসলে উনি আমার সবাইকে দূরে সরাতেন, বলতেন ওকে কনফিউজ করো না, নতুন মানুষ। যেহেতু ওখানে ববিতা আপা ছিলেন, উনি ছিলেন, শাকিব খান, মানে এইরকম বাঘা বাঘা আর্টিস্ট, আমি না ভয়ে কয়েকটা ডায়লগ ভুলে টুলে যেতাম, মানে অনেক দূর গেছি মাস্টার শটে, সব শেষ। তখন তো রিলে হতো, লাস্টে কোথায় গিয়ে যেন একটা গুবলেট করে ফেলতাম, আর সবাই একটু আসতো, অপু এভাবে বলতে, ওকে বুঝাতে এসো না, ওকে ওর মতো করে অভিনয় করতে দাও। তো এইরকম খুব স্বাভাবিক। আচ্ছা, পরের ছবিতে যাই। আমি চিনি না। নাম হচ্ছে চিনি না। আচ্ছা, দেখি আমরা যাই। চিত্রনায়িকা বুবলি, চিনি না। আচ্ছা, নামটা নতুন নাম পেলাম। পরের ছবিতে যাই। আলু। আচ্ছা, আর কিছু বলতে চান? আচ্ছা, এবার এই ছবিতে আসি। এটাও ক্লু দিতে চাই না। হ্যাঁ, শাকিব খান। আবার একটু ভালো করে দেখেন। শাকিব খান এটা সত্যি? হ্যাঁ। আচ্ছা, যাই, আমরা যাই। আচ্ছা, স্বাভাবিক। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে এই এত দ্রুত রিকল করাটা অন্য অনেক পর্বে আমরা পাইনি। ঝটপট কিছু প্রশ্ন। আপনি নিশ্চয়ই আপনার এই যে লুকটা আমরা পাচ্ছি এবার এই অপবিশ্বাসের, আপনার জিম বলি, ওয়ার্কআউট বলি, খুব বেড়েছে, এবং সেই জায়গা থেকে আমি আপনার লাইফস্টাইল বলি, কোন 3 জিনিসটা আপনি নিয়ে বের হন? মোবাইল ফার্স্ট, ওকে, ওয়াটার বোতল, অ্যান্ড আর কিছু থাক না থাকুক, আমার লিপস্টিক থাকতে হবে। আচ্ছা, যাক, নতুন কিছু পেলাম। পার্টনারকে, বয়ফ্রেন্ড বা স্বামীকে আসলে কি নামে ডেকেছেন? ফোনে কি নামে সেভ করেছেন? পার্টনার, বয়ফ্রেন্ড তো সব এক জায়গাতে। এখন আসলে বাবুর বাবা লেখা। বাবুর বাবা, আচ্ছা। এর আগে জান, সোনা, বাবু এরকম? না, এগুলো আধিক্যতা এরকম কিছু ছিল না, জাস্ট শর্ট নেমে লাগতাম। ওকে, কোন 3টা জায়গায় আপনি যাননি এখনো কিন্তু যেতে চান? মালদ্বীপ। আচ্ছা, যাওয়া হয়নি? এত জায়গা ঘোরা হয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না? না, খুঁজি না। কানাডা। আচ্ছা, কানাডা যাওয়া হয়নি? না, কানাডা যাওয়া হয়নি। এই সপ্তাহে শো চলে আসবে লন্ডন। হ্যাঁ। আচ্ছা, সিনেমা হলে বসে আমরা নানান রকম খুটখাট অভ্যেস করি। কোন 3টা অভ্যেস আসলে আপনাকে বিরক্তি দেয় বা আপনার কাছে চোখে দেখা যে এগুলো করে মানুষ? খুব ভালো একটা সময় হচ্ছে হঠাৎ করে এরকম মাথা নাড়ছে, যদি একবার বলি ভাই একটু মাথা করতে পারে, যেটা আনইজি তাদের লাগবে না, বাট করতেই থাকেন এইরকম। আচ্ছা, একটা গেল, আর 2টা? একটা ব্যাপার হচ্ছে, ধরেন হয় না যে হয়তোবা তারা কাপেল এসেছে, গল্প করেই যাচ্ছে, যেটা ধরেন মানে একটু কানে লাগছে, বিরক্ত লাগছে, সেটা আমার পাশে বসে থাকতে পারে, এই সাইডে ওই সাইডে, উপরে নিচে কোথাও একটা সিনেমা চলছে, কিন্তু ওনাদের কথাটা আমার কানে আসতেছে, বা খুব কাছাকাছি থাকার কারণে শুনতে পাচ্ছি, ওটা একটা বিরক্তিকর লাগে। আর একটা হচ্ছে যে ধরেন খাবার খাচ্ছে, খাবার খেতে খেতে ধরেন বসে আছে, এরকম করে কোনো কারণে ইনসিডেন্টলি গায়ে পড়ে গেল বা পাশ দিয়ে হেঁটে গেল, এই বিষয়টা। আচ্ছা, কোন ক্যাটাগরির মানুষ, কোন 3টে ক্যাটাগরির মানুষ জীবনের জন্য ক্ষতিকর আপনার? সামনে বন্ধুত্ব, পেছনে ক্ষতি করছে, এই আইডেন্টিটি যদি প্রপারলি বোঝা যায় অবশ্যই সেই মানুষ। আর
ধরনের মানুষ আছে যারা পৃথিবীর সমস্ত কিছু পারে, মানে অজানা বলে ওদের লাইফে কিছু নাই, মানে যা বলবে না এটা পারি ওটা পারি এটা পারি, মানে সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেরা, মানে কোনো জিনিস না নেই, এটা একটা। আর সেকেন্ড থার্ড হচ্ছে জেনেও না জানার ভান করা, যেমনটা আমার ব্যক্তি জীবনে হয়েছে, যে পৃথিবীর সকল মানুষ জানতেন আমার সাকিবের স্ট্যাটাসটা, কিন্তু কিছু মানুষই জানতেন না। হ্যাঁ, তো এই 3 ধরনের মানুষ প্রচন্ড ভয়ঙ্কর, মানে ভূত, কুফুরি কালাম, তারপরে জাদুটোনা, যা আছে, মানে একদম বাঘ ভাল্লুক থেকেও খারাপ। কিন্তু আপনাদের সম্পর্ক জানতো না, লুকিয়ে রাখতো, এটা তো আপনাদের স্বার্থে নাকি লুকিয়ে রাখতো, তাই তো? না না, কিছু জিনিস তো আছে আপনারা জানতেন বা সবাই বুঝতে পারতেন, তাই না? যেমন ধরেন বাসায় কেউ হয়তো বা পেদে দিয়েছে, সো আমার তো বলার দরকার নাই যে তুমি পাত দিয়েছো, সো ফিল করতে হবে যে এখন এখানে মানুষটা লজ্জা পেতে পারে, সো আমি কথাটা না বলি। তো সেম থিং আমার এবং খান সাহেবের স্ট্যাটাস অনেকেই জানতেন না, এই আর কি বিষয়টা হাস্যকর। ফাইন, আমরা শেষ পর্যায়ে আর দুটো কোশ্চেন, সেটা হচ্ছে আপনার ফোনে আপনি বেসিক্যালি কোন কোন অ্যাপস বেশি ইউজ করেন, মানে ইউটিউব, ফেসবুক? আমি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। টুইটার না তো এক্স এখন, আচ্ছা আচ্ছা, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই তিনটা আসলে করা হয়। কোন কোন পয়েন্টে আপনি রেগে যান এখন? খুব মানে নায়ক নায়িকারা খুব রেগে যাচ্ছে, আপনি কোন কোন পয়েন্টে রেগে যান? না, আমি রাগি না, রাগ হলেও এটাকে আমি বাইরে প্রকাশ করব, এই রাগটা অবশ্যই আমার নিজের। রাগ দেখান না, কারণ রাগ করার থেকে ইম্পর্টেন্ট রাগ কেউ রিসিভ করে আমাকে বুঝাবে কিনা। এই জীবনে অনেকে অনেক রকম ভাবে প্রশংসা করেছে, সবচেয়ে বেশি প্রশংসাটা কোন বিষয়ে পেয়েছেন? আপনার চোখ সুন্দর, ঠোঁট সুন্দর, কথা বলা। আমাকে তো প্রশংসা মানুষ করেই না, আমার সবই এটা একটা খুবই মিথ্যা বললেন। কোনটা বেশি শুনেছেন জীবনে? না, একটা জিনিস খুব বেশি শুনেছি যে স্ক্রিনে আমাকে মানুষ যতটা সুন্দর দেখেন না, সামনাসামনি নাকি সুন্দর লাগে, এটা শুনেছি। এটা ট্রু, এটা আমি সাক্ষী, আমরা সাক্ষী অনেকেই। ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ আড্ডায় আজকে এখানে শেষ করতে চাই। আপনার দর্শককে এবং আপনাদের দর্শককে বাংলা চলচ্চিত্র এবং আপনার প্রসঙ্গ নিয়ে কি বলতে চান? ঈদ মোবারক সকল দর্শককে, আপনারা অনেক ভালো থাকেন, ঈদ আপনাদের আনন্দে কাটুক, সুন্দর কাটুক, এই প্রত্যাশা আমার থাকবে। পাশাপাশি বাংলা সিনেমা দেখবেন, বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন, আমাকে আমার সন্তানকে অনেক দোয়া করবেন। আপনাদের সকলকে ঈদ মোবারক। থ্যাংক ইউ। একটা গান শোনার আবদার ছিল। গান? হ্যাঁ, গিটারের জন্য? গিটারে। আমি বিদায় নিয়ে আসি, তারপরে গানটা। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকে প্রাণ ফুটানো বিদিত তার ঈদ থেকে, এবং আজকে আমাদের আবদার রাখবেন অপু বিশ্বাসের কণ্ঠে একটা ছোট্ট গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। আল্লাহ হাফেজ। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। হো 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 লা 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 লা। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। বাহ।